সংসার প্রত্যেকটা মেয়েদের কাছে ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা। তবে কিছু কিছু সময় এই সংসারটাও কিন্তু আমাদের কাছে বোঝা হয়ে যায়। আজকে আমার ছেলেটার প্রথম পরীক্ষা। সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, আর তারপর কিন্তু রেডি হয়ে গেছি। সোনার যেহেতু ইউনিফর্ম এখনও আসেনি, তাই সোনাকে কিন্তু আমি বাড়ির ড্রেস পরিয়েই নিয়ে যাওয়া আসা করি। আজকে আমি শুধু ভাবছি, আজকে না কয়েকদিন ধরেই ভাবছি যে ও তো ছোট্ট, ও যে কী পরীক্ষা দেবে সেটা ভেবে আমার যেন নিজেরই ভীষণ টেনশন হচ্ছে। জানো, আসলে প্রত্যেকটা বাচ্চার মায়েদেরই কিন্তু পরীক্ষার আগে বাচ্চাদের যতটা না টেনশন হয়, মায়েদের কিন্তু ঠিক ততটা টেনশন হয়। এখন আমি সেই জিনিসটা বুঝতে পারি। যাই হোক, ছেলেকে নিয়ে রেডি হয়ে গেছিলাম, আর তারপর ও ঠাকুর ঘরে একটু প্রণাম করে নিয়েছিল, তুলসী মন্দিরের সামনেও একটু প্রণাম করে নিয়েছিল, আর ঝটপট আমরা এখন স্কুলে চলে এসেছি। আর স্কুলে আসার পর এখানে সমস্ত গার্জেনগুলো রয়েছে, একে একে বাচ্চাদের নাম ডাকা হচ্ছে, আর এক একটা রুমে তাদেরকে বসানো হচ্ছে। আজকে কেজি 1-এরও পরীক্ষা ছিল। নার্সারি আর কেজি 1 দুটো ক্লাস মিলে মিক্স অ্যান্ড ম্যাচ করে বসিয়েছে, মানে দুদিকের বেঞ্চে হচ্ছে নার্সারিদের বসিয়েছে, আর মাঝখানে একটা করে কেজি 1-এর বাচ্চা বসিয়েছে। আমরা যখন পরীক্ষা দিতাম তখন কিন্তু এরকমভাবেই বসানো হতো। আমার বেশ মনে আছে, যখন আমি ক্লাস 7-এ পড়তাম তখন আমাদের ক্লাস 7-দের স্টুডেন্টদের সঙ্গে ক্লাস 9-এর স্টুডেন্টদের একসাথে বসানো হতো। আমাদের ফেলে আসার সমস্ত দিনগুলোই না এখন আমরা আমাদের বাচ্চা কাচ্চাদের সঙ্গেই কিন্তু ফিরে পাবো। এই যে পরীক্ষা দিতে আসা, এখন কি নিজেদের পরীক্ষার কথা মনে পড়ছে না? নিশ্চয়ই মনে পড়ছে। যাই হোক, ছেলের পরীক্ষা দিয়ে তারপর আমরা কিন্তু আর বাড়ি ফিরিনি, আমরা সোজা চলে গিয়েছিলাম বাবার বাড়ি। কেন কি, সোনার যেদিনকে পরীক্ষা শুরু হয়েছে মাঝে এখনও 2-3 দিন ছুটি আছে, তাই একেবারে সোনার যে পরীক্ষাটা পরের দিন হবে সেই বই খাতা সমস্ত কিছু রেডি করে নিয়ে একসাথে বেরিয়েছিলাম। ছেলেটার পরীক্ষা হয়ে যাওয়ার পর সোজা আমরা বাবার বাড়ি গিয়েছিলাম। ওখানেই কিন্তু 2 দিন আমরা থেকে এসেছি, আর তারপরেই বাড়ি চলে এসেছি। আর এই যে তোমরা তো জানো যে আমার এই ঘরটাকে আমি তো প্রত্যেক দিনই পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। যেহেতু আমি 2-3 দিন বাড়ি ছিলাম না, ঘরে আমি তালা দিয়ে যাইনি, ঘরটাতে আমার শিকল দেওয়াও ছিল। তবুও না আমি এসে দেখেছি, আমি এটা প্রত্যেক দিনই দেখি, আমার ঘরদোর কোনো কিছুই ঝাড় দেওয়া ছিল না। আর স্বাভাবিক, ঘরে তো ধুলো ময়লা ছিলই, তাই প্রত্যেকটা জিনিসই কিন্তু ধুলো পড়ে। আসার পর আমি গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি, আজকে আলু সিদ্ধ ভাত বসিয়েছি। মাও বাড়ি থেকে আমার ছেলের জন্য দিয়েছিল হচ্ছে আলু ভাজা, আলু সিদ্ধ আর ঘি দিয়েই দুপুরের খাবারটা কমপ্লিট করব আমরা। তো এসে পরেই আমি কি করেছি, কাজকর্ম করতে লেগে গেছি। বিছানার যে চাদরটা দেখছো ওটা আমি এখনও পর্যন্ত চেঞ্জ করিনি, তবে খুব তাড়াতাড়ি, আজ না হলেও 2 দিন পরে বিছানার চাদরটা আমি চেঞ্জ করে দেব। আর যাওয়ার আগে বিছানাপত্র আমি সমস্ত কিছু গুছিয়েই রেখে গিয়েছিলাম, আর আসার পরেও কিন্তু বিছানাটা আমি সুন্দর করে ঝেড়ে বালিশ টালিশগুলোকে গুছিয়ে নিয়েছি। আর সেই সাথে সাইডের যে পর্দা টর্দাগুলো ছিল আর ওই যে আর্টিফিশিয়াল ফুলগুলো ছিল সেগুলোকেও সুন্দর করে ঝেড়ে মুছে নিয়েছি। মানে যতটা পরিমাণ ধুলো ঝাড়ার কাজ ছিল ততটা পরিমাণই চেষ্টা করেছি ধুলোগুলো ঝাড়ার। আর তারপরে এই যে আলনাটার উপরে যেখানে কসমেটিক্সগুলো রাখি সেই জায়গাটাও মুছে নিয়েছি। প্রত্যেকটা কসমেটিক্স আমি কিন্তু সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এই যে এখন একটু শোকেসের ভেতরটাতে হাত দিলাম, শোকেসের ভেতরটাকেও একটু গুছিয়ে নিলাম। 2 ছোট্ট ভডকার গ্লাস ছিল, সেই গ্লাস দুটোর মাঝে আমার একটা সিঁদুরের কৌটো ছিল, সেটাকে সাজিয়ে রেখেছি। ওই ছোট্টখাটো জিনিসগুলো যেভাবে সাজিয়ে গুছিয়ে রাখে আর কি, সেরকমভাবেই। আর এখন এই দেখো, আমি কিন্তু শোকেসটাকে মুছে নিচ্ছি। আমার কলিন শেষ হয়ে গেছে। প্রথম যখন ওই আলনায় স্প্রে করতে চাইছিলাম, স্প্রে হচ্ছিল না, তাই আজকে আমি ভেবেছি যে কলিন ছাড়াই শোকেসটাকে মুছে নিই। মাঝে মাঝে তো কলিন দিয়ে মোছা হয়, তা আজকে না হয় একটু শুকনো কাপড়ের সাহায্যেই মুছে নিলাম, তাতে আর ক্ষতি কি বলো? অন্তত ধুলোটা তো সরুক। তারপর ডিপ ক্লিনিংয়ের কথা সে পরে ভাবা যাবে সময় পেলে। এখন সময়ের বড্ড অভাব, ছেলে নিয়ে ছোটাছুটি, তার পরীক্ষা, আবার নিজের রান্নাবান্না, আর এক জায়গা থেকে এসে কাজকর্ম করতেও ভালো লাগে না। যতটুকু যা করতে পারছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব। শোকেসের সামনে আমি এক গোছা মানি প্ল্যান্ট রেখেছি, আর তারপরে এই ফ্যানটা, ওই হ্যান্ড ফ্যানটাকেও সাজিয়ে রাখলাম। আর এরপরেই কিন্তু চলে এলাম আমি আমার ফ্রিজটাকে পরিষ্কার করতে। প্রথমেই বলেছিলাম যে কলিনটা কিন্তু স্প্রে হচ্ছে না, তো
चलो खैर कोई बात नहीं, दूसरा ऑप्शन भी है मेरे पास और एक कॉलिन का बॉटल था। चलो उसको ही मैंने आज काम पे লাগা দিয়া। যাকে ইচ্ছে হলো তোমাদের সঙ্গে একটু খুনসুটি করার, তাই একটু হিন্দিতে কথা বলে নিলাম। আর গল্প করতে করতে আমি কিন্তু ফ্রিজটাও সুন্দরভাবে মুছে নিচ্ছি। অনেক দিনই তো ফ্রিজও পরিষ্কার করি না গো, তাই আজকে ভাবলাম যে না, একচোটে যখন সব কাজ করছি তাহলে ফ্রিজটাই কেন বাদ যায়, এটাকেও আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। প্রথমেই বলেছিলাম না যে সংসার আমাদের কাছে ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা। আমরা আমাদের সংসারটাকে অনেকটা মায়ের বাঁধনে বেঁধে ফেলি। আমরা কিন্তু কোনো মেয়ে বিয়ের পর চায় না যে শ্বশুরবাড়ি এসে আলাদা হয়ে যেতে কিংবা শ্বশুরবাড়ির সঙ্গে মিলেমিশে না খেতে। প্রত্যেকটা মেয়েদের স্বপ্ন থাকে যে সে তার নিজের ইচ্ছে মতো শ্বশুরবাড়িতে সংসার সাজিয়ে নেবে, প্রত্যেকটা মানুষের সঙ্গে সে ভালোভাবে মিশে যাবে। তবে সবার কি সেই স্বপ্ন সত্যি হয়? হয় না তো, না বলো? দেখো, সম্পর্ক যেমনই হোক, সেই সম্পর্কে যখন স্বার্থ মিশে যায় তখন সেই সম্পর্কটা কিন্তু আর ভালো সম্পর্ক থাকে না, সম্পর্কে তখন তিক্ততা এসে যায়। আর বিয়ের পরে না আমাদের মতো বৌদির অনেক কিছু সহ্য করতে হয়, অনেক কিছু মানিয়ে গুছিয়ে নিতে হয়। কিন্তু একটা সময় যখন আমরা দেখি যে মানিয়ে নিতে নিতে দেওয়ালে আমাদের পিঠ থেকে গেছে, তখন কিন্তু আর আমাদের কোনো কিছুই করার থাকে না। জানো তো, একটা জিনিস আমি কিন্তু হাড়ে হাড়ে টের পেয়েছি। আমার ক্ষেত্রেই বলি, আমি কারোর কথা বলবো না, যেটা আমার নিজের সঙ্গে হয়েছে সেই অভিজ্ঞতা থেকেই বলছি। গ্রামের দিকটাতে কিন্তু এরকমই হয়। আসলে চাকরিওয়ালার বউদের কোনো শখ আহ্লাদ থাকতে নেই। চাকরিওয়ালার বউরা যদি কোনো ছোট্ট ছোট্ট শখ আহ্লাদ আবদার পূরণ করে তাহলে সেক্ষেত্রে বাড়ির নজরে আগে পড়ে এবং সেই ক্ষেত্রে সেই বউটাকে অনেক কথা শুনতে হয়, যেটাকে খোঁচা মারা কথা বলে। একটা মেয়ে যে 18-20 বছর ধরে একটা জায়গায় বড় হয়েছে, সেই বাবার বাড়ি ছেড়ে যখন সে নতুন একটা বাড়িতে আসে, সম্পূর্ণ নতুন জায়গায় নতুন মানুষদের সঙ্গে তার মানিয়ে নিতে অসুবিধে হলেও সে কিন্তু মানিয়ে নেওয়ার চেষ্টা করে। এক্ষেত্রে কি প্রত্যেকটা বৌমাদের সঙ্গে মানিয়ে নেওয়ার দায়িত্ব শ্বশুরবাড়ির লোকেদের কর্তব্যের মধ্যে পড়ে না? কিন্তু না, সেক্ষেত্রে একটা মেয়েকে কিন্তু সব ত্যাগ স্বীকার করতে হয়। সেই পরের বাড়ির মেয়েটাকে এসে আগে সমস্ত কিছু মানিয়ে নিতে হয়, তবে গিয়ে যদি সংসারটা কোনো রকমভাবে সুখের মুখ দেখলো তো দেখলো, আর না হয় অশান্তির আগুন লেগেই থাকলো। এক্ষেত্রে বেশি অসুবিধে হয় যাদের হাজব্যান্ড চাকরি করে। চাকরিওয়ালার বউদের কোনো কিচ্ছু কিনতে নেই, চাকরিওয়ালার বউদের মুদিখানা বাজার করে খাওয়াও বারণ। তার উপরে চাকরিওয়ালার বউদের একটা গয়না কেনারও শখ নেই, কারণ কি চাকরিটা বাড়ির লোক পাইয়েছিল, বউ নয়। আর এখন আমি কিন্তু রুটি করতে চলেও এসেছি। মাঝে বিকেলবেলা এক পশলা বৃষ্টি হয়ে গেছে, আর ছেলেটাও কিন্তু বেশ ভালো মজা করে খেলেছে। আর এখন এই যে রুটিটা করে নিচ্ছি, তরকারিটা বিশেষ করতে লাগবে না, কেন কি ও বলেছে বাজার থেকে তরকা নিয়ে আসবে। আসলে আমার বর সব সময় আমাকে বোঝে, ও জানে যে আমি একা হাতে এই যে ছেলের সামনে রুটি আবার তরকারি করতে পারবো না, তাই ও যখন আসবে সেই সময় একেবারেই বাজার থেকে সবজিটা কিংবা তরকা একটা কিছু নিয়ে আসবে। তাই আমাকে বললো কি, তুমি খালি রুটি করো, আর কোনো কিছুই করতে হবে না। ওর কথা মতো মোটামুটি 8-9টা রুটি আমরা করে নিচ্ছি। 8-9টা রুটি আমরা কেউই খেতে পারবো না, বাদ বাকি রুটিগুলো কিন্তু কুকুরকেই দিতে হবে। আমাদের বাড়িতে রাত্রিবেলায় যে কুকুরগুলো থাকে ওদেরকে 1-2টো দিয়ে দেবো ভাবছি। ওদিকে সন্ধেও লেগে গেছে, রুটিগুলোও ভাজা হয়ে গেছে। শোনার জন্য একটু সন্ধেবেলা ম্যাগি বসিয়েছি। আর আজকে দেখো গ্যাসের সামনে কাপড়ের বদলে কয়েকটা পেপার পেতে নিয়েছি, যাতে ওই যে রুটি বেলার সময় যে সব ময়দা গুঁড়িগুলো ছিল সেগুলো পেপারেই পড়ে, আর আমি খুব সহজেই পেপারটাকে ঝেড়ে ফেলতে পারি। আর এই মুহূর্তে আমি একটু চা করে নিয়েছি, আজকে আমি দুধ চা করেছি। আর সেই পুরানো দিনের মতো ছোটোবেলার মতো দুধ চায়ের সঙ্গে না ভাবছি একটা রুটি রোল করে খাবো। তোমরা কারা কারা গো এরকম দুধ চায়ের সাথে ছোটোবেলায় রুটি রোল করে খেতে? আমাকে কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলো না। হ্যাঁ, অবশ্য যদি আমার সাথে এই পর্যন্ত থাকো তাহলে অবশ্যই জানিও। চা খেতে খেতে আজ তবে আসি, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থেকো, টাটা সবাইকে।